সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আয়ের স্কুল অব নলেজের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আজ আমি ভিন্ন ধর্ম এক এপিসোড নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটটিতে প্রকাশিত দ্বিতীয় সপ্তাহের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে অ্যাসাইনমেন্টটি প্রকাশ করেছে, সেই অ্যাসাইনমেন্টের নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টটি নিয়ে আমি আজকে আলোচনা করব। এই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে করবে বা কিভাবে সাজাবে, কিভাবে খাতায় উপস্থাপন করবে এবং যে আনসারগুলো কিভাবে লিখবে এবং অঙ্কগুলো কিভাবে তোমরা একটার পর একটা সুন্দর করে সাজায় লিখতে পারবে, তা তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের এই এপিসোডের মাধ্যমে তোমরা অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি সহজে করে ভালোভাবে স্কুলে জমা দিতে পারবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি টিচাররা মূল্যায়ন করবে। তাহলে আমি আলোচনায় ফিরে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসি আমরা যে অ্যাসাইনমেন্টটি নবম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের জন্য সরকার কর্তৃক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে প্রদান করছে, সে অ্যাসাইনমেন্টটি তোমরা নিয়ে সামনে বসতে পারো, অথবা তোমরা এই কোনায় এটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, সেখান থেকেও দেখে নিতে পারো। আমি এখন কিভাবে তোমরা সেই অ্যাসাইনমেন্টটি উপস্থাপন করবে তা তোমাদের দেখানোর চেষ্টা করব। প্রথমে তোমরা গণিত যে অ্যাসাইনমেন্টটি করবে গণিতের, সেটা একটা কভার পেজ বা প্রত্যেক অ্যাসাইনমেন্টেরই বা প্রত্যেক বিষয়ের প্রত্যেক অ্যাসাইনমেন্টের কভার পেজের প্রয়োজন আছে। কভার পেজ করলে অ্যাসাইনমেন্ট একটা মানসম্মত ভাব আসে আর কি। তাহলে প্রথমে তোমরা কভার পেজে স্কুলের নাম, তারপর তোমাদের বিষয়ের নাম, অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্ট না দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, যেমন গণিতের উপর তোমাদের 3টা অ্যাসাইনমেন্ট করতে হবে। প্রথম অ্যাসাইনমেন্টটা এই দ্বিতীয় সপ্তাহে প্রদান করছে, এই পরবর্তী আরও 2টা অ্যাসাইনমেন্ট গণিত বিষয় দিবে নবম শ্রেণীর জন্য। এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় অ্যাসাইনমেন্ট এভাবে লিখতে পারো। এরপরে তোমাদের শিক্ষার্থীর নাম, তারপর শ্রেণী, শাখা, রোল, বিয়ে, তারপর জমাদানের তারিখ বা আরও তোমরা কিছু লিখতে চাইলে এভাবে লিখে একটা সুন্দর করে প্রথম কভার পেজ তোমরা সাজাবে। এরপরে পরের পেজ থেকে সাজানোর কভার পেজের পেছনে না লিখে পরের পেজ, প্রত্যেক পেজের শুধু উপরের পেজে লিখবে, পরের পেজ আর পেছনের পেজে পেছনের যেটা পেজ থাকবে সেটাতে লিখবে না, আবার পরের পেজে চলে যাবে সবাই। যদি তোমরা চাও পেজটাকে সাজানোর জন্য, তাহলে চারদিকে তোমরা এই স্কেল করতে পারো, আর যদি দুই দিকে করতে চাও তাহলে দুই দিকেও করতে পারো। চারদিকে করলে একটু সুন্দর হবে এবং সেটা যদি কোনো কালার পেন দিয়ে করো তাহলে আরও ভালো হয়। এবং উত্তরগুলো বা ইম্পর্টেন্স জিনিসটা তোমরা একটা কালার পেন দিয়ে সেটা দেখাই দিতে পারো সেখানে। এখন আমি তোমরা কিভাবে প্রথম থেকে শুরু করবে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে তোমরা কভার পেজের পর থেকে তোমাদের জন্য প্রথম যে অ্যাসাইনমেন্ট দিছে, প্রথমে দিছে সংক্ষিপ্ত প্রশ্ন দিছে 4টা, এরপরে সৃজনশীল দিছে তোমাদের 3টা এবং সৃজনশীল 3টা পরে দিছে। প্রথমে তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আনসার করবা, এরপরে সৃজনশীল প্রশ্নগুলো আনসার করতে হবে। তাহলে এখানে কোনায় তোমরা দেখতেছো যে প্রশ্নটা, তারপর তোমরা সামনে তোমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে দেখতে পারো। এখন প্রথমে আসি, প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন যখন শুরু করবে তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করার সময় তোমরা এখানে খাতার মাঝখানে করে লিখবে সংক্ষিপ্ত প্রশ্ন, সেটা মাঝখানে করে লিখবে, টান দিতে পারো এভাবে, অথবা কালার পেন দিয়ে টান দিতে পারো এটা। এরপরে 1 নাম্বার দিয়ে শুরু করবে। 1 নাম্বার প্রশ্নটি কি, প্রথমে খাতায় প্রশ্নটি তুলবা, তারপর পরে আনসারটা দিবে সেখানে। তাহলে প্রথম প্রশ্নটা হলো 0.6
6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক সমান কত, এটা বলছে আমাদের। তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা থেকে তোমাদের এখানে তিনটা অধ্যায় সিলেক্টেড করে দিয়েছে। প্রথম হচ্ছে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট এবং ফাংশন, তারপর তৃতীয় অধ্যায় পরিমিতি। এই তিনটা অধ্যায় থেকে অঙ্ক দিছে। এই তিনটা অধ্যায় অঙ্কগুলো করতে হবে। প্রথমে দিচ্ছে 1 নম্বরে বাস্তব সংখ্যা থেকে, যেটা আমি আইআর স্কুল অফ নলেজ চ্যানেলটির মাধ্যমে তোমাদের বাস্তব সংখ্যা করাচ্ছিলাম প্রথম থেকে। তাহলে এখানে প্রথম অঙ্কটা হচ্ছে গুণ করতে হবে, আবৃত সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে প্রথম প্রশ্নটি আমি লিখতে পারি। প্রথম প্রশ্নটি হলো 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক ইকুয়াল কত। এটা তার মানে হচ্ছে এটা আমাদের গুণ করে দেখাইতে হবে, গুণ করতে হবে এটা। তাহলে আমি এখানে গুণ করব। এটাকে গুণ করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়, আবৃত সংখ্যাকে যদি আমরা গুণ করি, আবৃত সংখ্যার সাথে আবৃত সংখ্যা বা আবৃত ভগ্নাংশের সাথে আবৃত ভগ্নাংশ গুণ করলে প্রথমে সে আবৃত সংখ্যাকে আমাদের আগে সাধারণ ভগ্নাংশে, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আগে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের প্রথমে এই অংশগুলোকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখন 0.6 পৌনঃপুনিক ইকুয়াল, এটা যদি আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে, এখানে দশমিকের জন্য 1 দিতে হয়, কিন্তু এখানে পৌনঃপুনিক যখন আছে তাহলে পৌনঃপুনিকটা ইউজ হবে, দশমিকটা ইউজ হবে না। পৌনঃপুনিকের জন্য 9 দিতে হয়। এবং এখানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে অনাবৃত, সেটার জন্য 0 ইউজ করতে হয়, কিন্তু এখানে অনাবৃত কোনো সংখ্যা নাই, তাই আমাদের 0 ইউজ করার দরকার নাই। উপরে দিতে হবে যে সংখ্যাটা থাকবে পুরোটা অঙ্ক, দশমিক চলে গেছে, পৌনঃপুনিক দশমিক এখানে 9-এ চলে গেছে, পুরো অঙ্কটা দিতে হবে। তাহলে এখানে 6, তাহলে 6টাই দিতে হবে। এখন এটা যদি সাধারণ ভগ্নাংশে আমি প্রকাশ করি তাহলে 6 যদি দিই, এখানে যদি আরও কোনো অঙ্ক থাকে সেটাও দিতে হবে। এখন আবৃত অঙ্কটির বাইরে বা বাম পাশে কোনো যদি সংখ্যা থাকে, আবৃত পুরো সংখ্যাটা দেওয়ার পর এখানে উপরে আবৃত সংখ্যাটি বিয়োগ করতে হবে, অনাবৃত সংখ্যাটি বিয়োগ করতে হবে। সরি, অনাবৃত যে অংশটি থাকবে সেটা বিয়োগ করবে। এখানে অনাবৃতি কোনো অংশ নাই, তাহলে আমি 0 দিলাম ওই জন্য। এখন তাহলে আমি ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এখানে 9, এখানে 6। এটা এরপরে আসি দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশ 0.9 পৌনঃপুনিক ইকুয়াল, এটাকে যদি করি একইভাবে পৌনঃপুনিকের জন্য 9, উপরে 9 আছে, মাইনাস অনাবৃত সংখ্যা 9, তাহলে 0 ইকুয়াল আমরা দিতে পারি 9/9। এখন দেখি এই ভগ্নাংশগুলোকে দেখা যাচ্ছে লঘিষ্ঠ করা যাচ্ছে। যেমন এটাকেও ভাগ করা যাচ্ছে, যেমন এটাকে 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হয় 2, এটাকে 3 দিয়ে ভাগ করলে হয় 3, তাহলে আমরা লিখতে পারি 2/3। এখানে 9 দিয়ে 9কে ভাগ করা যায়, তাহলে হয় 1। তাহলে আমাদের গুণফলটা এখান থেকে প্রকাশ করতে হবে। সুতরাং দিয়ে লিখতে পারি এইটার 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক ইকুয়াল 2/3 ইন্টু 1 ইকুয়াল 2/3। তো এটা গুণফল হচ্ছে 2/3। আমরা লিখতে পারি আবার, সুতরাং 0.6 পৌনঃপুনিক ইন্টু 0.9 পৌনঃপুনিক ইকুয়াল 2/3। এটাই আমাদের আনসার। প্রথম অঙ্কটির আনসার হচ্ছে এটাই। আশা করি তোমরা বুঝছো সবাই। এইভাবে যদি প্রথম থেকে এভাবে শুরু করো, এভাবে লিখবা এবং এখানে উত্তর দিয়েও লিখতে পারো। চাইলে না লিখলেও সমস্যা নেই, সুতরাং দিয়ে লিখলেও চলবে, না হলে উত্তর দিয়ে বা নির্ণয় মান দিয়ে বা নির্ণয় দিয়েও লিখতে পারো। এভাবে প্রথম অঙ্কটি এভাবে করবা, এভাবে করলে ভালো হবে। এরপরে আছে দ্বিতীয় অঙ্ক, 2 নম্বর অঙ্কটা। হ্যাঁ, 2 নম্বর প্রশ্নটা হলো মিশ্র ভগ্নাংশ, যেটাকে আমাদের আবৃত দশমিককে প্রকাশ করতে হবে।
বা এখানে বলছে এই ভগ্নাংশটিকে আবৃত দশমিকে প্রকাশিত মান কত। এইটা হচ্ছে তোমাদের বাস্তব সংখ্যার উদাহরণ 7 এর বিপরীত, মানে উদাহরণ 7 যে আবৃত ভগ্নাংশকে দশমিক সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে, সে আবৃত ভগ্নাংশ থেকে যে সাধারণ ভগ্নাংশটা বের হয় সে সাধারণ ভগ্নাংশকে এখানে আবৃত ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, অর্থাৎ উল্টোটা। তাহলে আমরা সাধারণ ভগ্নাংশকে আবৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব, এটা আমি আগেও একটা এই চ্যানেলের মাধ্যমে উদাহরণ দিছিলাম, উদাহরণ করেছিলাম, আর কীভাবে সেটা আমি করব। তাহলে 2 নম্বর প্রশ্নটা লিখতে পারি। তাহলে আসলে 2 নম্বর প্রশ্নটি হলো 32 সমস্ত 21/37 এর আবৃত দশমিকে প্রকাশিত মান কত। তার মানে এই অঙ্কটাকে আবৃত দশমিকে প্রকাশ করলে মান কত হবে। এইরকম মিশ্র ভগ্নাংশকে যদি আমাদের আবৃত দশমিক ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশ যদি প্রকাশ করতে হয়, তাহলে আমাদের প্রথমে মিশ্র ভগ্নাংশটিকে আমাদের সাধারণ প্রকৃত ভগ্নাংশে অথবা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তার মানে হচ্ছে প্রথমে সমস্তটা ভাঙতে হবে। আমরা যে বলি সমস্ত, এই সমস্তটা প্রথমে ভাঙতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখন 32 সমস্ত 21/37। এখানে প্রথমে কাজ হচ্ছে সমস্ত ভাঙতে হবে। তাহলে আমরা সমস্ত ভাঙতে পারি। তাহলে আমরা যদি সমস্ত আমরা জানি যে সমস্ত ভাঙার জন্য একটা নিয়ম আছে যে হরের সাথে সমস্ত গুণ করতে হবে, যে গুণফলটা বের হবে সেটার সাথে লব যোগ করতে হবে। হরের সাথে যদি আমি এটা গুণ করি, গুণ করার পর যদি লব যোগ করি তাহলে হয় 1205। তোমরা ক্যালকুলেটারে করবা সেটা, এবং নিচে যেটা আছে সেটা থেকে যায় হরটা 37। এখন এটাকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাকে 1205কে 37 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করে যেতে হবে, যতক্ষণ ভাগ যায় ততক্ষণ ভাগ করতে হবে। তাহলে আমি ভাগটা এদিকে করি, তোমরা চাইলে নিচে করতে পারো। তারপর আমি নিচে দেখাই, খাতায় যেভাবে করবে এখান থেকে শুরু করতে পারো, এখানে দিয়ে ভাগ 1205 এভাবে করতে পারো। তাহলে এখন ভাগ প্রক্রিয়াটা চালাই যেতে হবে যতক্ষণ ভাগ প্রক্রিয়াটা যায় আর কি। এখন দেখতে হবে এই 37 দিয়ে প্রথম 1-এ যায় না, এরপরে দুইটা সংখ্যা নিলে 12-এ যায় না কারণ বড় হয়, এরপরে তিনটা নিলে 120 হয়, 120-তে যাবে। দেখতে হবে 120-তে কয় বার যায়। 120-তে কয় বার যায় সেটা দেখলে আমি দেখতে পাচ্ছি যে 120-তে 3 বার যাচ্ছে, 3 বার গেলে হয় 111। তোমরা তারপরে ক্যালকুলেটর করবা। তারপর এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখন বিয়োগ যদি করি তাহলে হয় 9, 10 থেকে 1 গেলে 9, এখানে 1 থেকে 1 থেকে 1 আর কিছু নাই। তাহলে এরপরে আছে এখন 9কে 37 দিয়ে যায় না, আবার 5 নামাতে হবে আমাদের, 5টা নামালাম। এখন দেখতে হবে 95-এ 37 কয়বার যায়। 95-এ 37 যায় 2 বার, মানে 2 বার, 2 বার দিলে হয় 74। তাহলে 74 আসলে এখন এখানে দিয়ে বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে হয় 5 থেকে 4 গেলে 1, 9 থেকে 7 গেলে 2। তাহলে আমরা পেলাম এখন 21 ভাগশেষ, তারপর ভাগফল হলো 32। এখন এই ভাগ প্রক্রিয়া চালানোর জন্য আমাকে দেখতেছে 37 দিয়ে 21-কে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এখানে একটা শূন্য বাড়াতে হবে। এখানে যদি কোনো শূন্য বাড়াতে হয় তাহলে এখানে একটা দশমিক ইউজ করতে হয়, অথবা এখানে দশমিক ইউজ করলে এখানে একটা শূন্য বাড়াতে হয়। তাহলে এখন ভাগ প্রক্রিয়াটা আমি চালাই যাবো, তোমরা নিচে করে যাবে, খাতায় নিচে করে যাবে। আমার এখানে অসুবিধার কারণে পাশে করতেছি। তাহলে আমি যদি এটাতে করি যে 210, এটাকে দেখতে হবে যে এইখানে কয়বার যাচ্ছে, কয়বার যাচ্ছে সেটা দেখতে হবে। আমি দেখতেছি এখানে 37 দিয়ে এটাকে 5 বার যায়, 5 বার। 5 বার দিলে হয় 185। তাহলে আমি বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করলে হয় 10 থেকে 5 গেলে 5, এইখানে আছে 0,
0 সাথে 1 নিলে 10, 10 থেকে 8 গেলে 2। একইভাবে এটাও করতে হবে। এখন এটা দিয়ে ভাগ যায় না, আবার 0 তে নিতে হবে। তাহলে দেখতে হবে 250 এটাকে 37 দিয়ে কয়বার যায়, দেখতেছি এটাকে 37 দিয়ে 6 বার যায়। 6 বার দিলে হয় 222। এখন এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে হয় 8, এখানে হয় 2, তাহলে 28 হয়। এটা একইভাবে এটা যদি আবার করি তাহলে একটা 0 ব্যবহার করতে হবে। তাহলে এটাকে আবার 280কে 37 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের একইভাবে কয়বার যায় দেখতে হবে। আমি দেখছি 7 বার যায়, মানে 7 বার যাচ্ছে। 7 বার দিলে হয় 259। তাহলে একইভাবে বিয়োগ করব, বিয়োগ করলে হয় 10 থেকে 9 গেলে 1, 7 থেকে যদি 5 যায় তাহলে হয় 2, তাহলে আসলো 21। তাহলে এই 21কে আবার আমাদের 0 ইউজ করতে হবে, হয় 210। একইভাবে দেখা যাচ্ছে যে এই অংশটা চলে আসলো। তাহলে একইভাবে এই অংশ চলে আসলে আবার পরে এই অংশটা আবার করতে হবে, করলে একই জিনিসটা আসবে আবার। তার মানে 37 দিয়ে যদি আমি 210কে ভাগ করি তাহলে একইভাবে যায় আমাদের 5 বার। তাহলে 5 বার দিলে হয় 185। একইভাবে যদি আমি বিয়োগ করি তাহলে হবে 25, সরি এখানে পাশে লিখলাম 25। তাহলে একইভাবে আমাদের আবার 0 ইউজ করতে হবে। 0 ইউজ করলে আবার যদি 37 দিয়ে ভাগ করি তাহলে একইভাবে এটা আসবে 222, এখানে হবে 6। তাহলে বিয়োগ করলে একইভাবে হয় 28, আবার 0 ইউজ করব। তাহলে আবার যদি ভাগ করে হয় এখানে 7, তারপর এখানে আবার চলে আসে 259, একইভাবে বিয়োগ করলে হয় 21, একইভাবে আবার এটা চলে আসছে। তার মানে আমরা যতক্ষণ ইচ্ছে অঙ্কটা ততক্ষণ করতে পারবো, ততক্ষণই 5 6 7 আসতেই থাকবে। তাহলে আমরা এখানে ডট ইউজ করতে পারি। 5 6 7 যতক্ষণ আমার ইচ্ছে ততক্ষণ করতে পারবো, ততক্ষণে একই সংখ্যাগুলো আসতে থাকবে। তাহলে আমরা জানি যে দশমিকের পরে যদি একই সংখ্যা আসতে থাকে সেটাকে আবৃত করা যায়। তাহলে এটাকে আমি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। তাহলে এই ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটির আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশিত মানটি কত হবে সেটা একটু লিখবো আমি এখন। তাহলে মনে করতেছি অঙ্কটা তোমরা বুঝছো, আমি তোমাদের আনসারটা লিখে দেখাচ্ছি। তাহলে আমরা আনসার লিখতে পারি, সুতরাং নির্ণেয় আবৃত দশমিকে প্রকাশিত মান 32.567। যেহেতু 5 6 7 পর আসতেছে তাহলে এখানে আবৃত করতে হবে আমাকে 5 এর উপর পৌনঃপুনিক, 7 এর উপর পৌনঃপুনিক, তার মানে এই তিনটার উপরই পৌনঃপুনিক। তাহলে এটা হলো এই প্রশ্নটার আনসার। এইভাবে যদি তোমরা করো, আমি অঙ্কটার পরে এই লাইনটা লিখবে, এইভাবে করলে তোমরা তাহলে অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর হবে। এখন তাহলে আমরা 4 নাম্বার প্রশ্নটি করব। দেখি একটু 4 নাম্বার প্রশ্নটি আমরা একটু দেখে নিই। 4 নাম্বার, এখানে সার্বিক সাইড দিচ্ছে একটা। সার্বিক সাইড এর সংখ্যাগুলো হলো 2 3 4 5 6 7 এবং 9। এরপরে দিছে এর একটা মান দিছে ইকুয়াল 2, মানে সেট দিছে এ সেটের মান হচ্ছে 2 4 6 এবং বি সেটের মান দিছে 3 5 7। এটা একটা সার্ভিস সেট ইউজ করছে, আর একটা এ সেট আর একটা বি সেট। এখান থেকে আমাদের বলছে যে এর মানটা বের করার জন্য এখানে এটা হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি। এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। এটা হচ্ছে ইন্টারসেকশন। আমাদের এরকম দুইটা জিনিস আছে, একটা ইন্টারসেকশন আর একটা ইউনিয়ন। আমরা বলি যে একটা ইউনিয়ন আর একটা ইন্টারসেকশন। আর ইউনিয়ন মানে হলো দুইটার সেটের মধ্যেই সবগুলোই মিল থাক বা না থাক সবগুলোই আনসার হিসেবে আসবে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে যে দুইটা সেটের মধ্যে যে জিনিসটা বা যে সংখ্যাটা মিল থাকবে সেটাই আনসার হিসেবে আসবে, অন্যগুলো আসবে না। কিন্তু এখানে একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে একটা প্রাইম ইউজ করছে।
প্রাইম, এই প্রাইমের কাজটা আমাদের আগে করতে হবে। এই প্রাইমের কাজটা করার জন্য আমাদের সার্বিক সেটটা ইউজ করতে হবে এখানে। তাহলে আমরা করতে পারি প্রথমে আগে প্রথমে লিখবে যে দেওয়া আছে সার্বিক সাইড a ইকুয়াল বি ইকুয়াল, তাহলে প্রথমে এইভাবে দেওয়া আছেটা লিখতে হবে। দেওয়া আছে লেখার পরে এই অংশটি করার আগে আমাদের প্রাইম দিয়ে এই কাজটা শেষ করতে হবে। প্রথমে প্রাইমের কাজটা করতে হবে আমাদের। তাহলে আমি এখন প্রাইমের কাজটা করব। এখন তাহলে প্রাইম সময় আমরা লিখতে পারি যে প্রাইমের একটা প্রাইম মানে এখানে সার্বিক সেটটা বোঝায়। তাহলে প্রাইম মানে এখানে প্রথমে আমাদের সার্বিক সেট ইউজ করতে হবে মাইনাস, তাহলে এটা হচ্ছে প্রাইমের মান বা প্রাইমের সূত্র এটা, এরপর দিতে হবে এ। তার মানে হচ্ছে প্রাইম মানে সার্বিক সেট থেকে এর মানটা বিয়োগ করতে হবে, বাদ দিতে হবে বা ডিভিশন করতে হবে এরকম। তাহলে আমি এখানে সার্বিক সেটের মানটা লিখতে পারি আগে 2 3 4 5 6 7 9, এরপর মাইনাস এর মানটা লিখবো, এর মান হচ্ছে 2 4 6। এখন এটা থেকে এটা যদি বাদ দিই, যেগুলো মিল আছে শুধু সেগুলো বাদ যাবে এখানে। এখন মিল আছে 2 4 6, বাকিগুলো থেকে যাবে। তার মানে প্রাইমের মান হচ্ছে 3 5 7 9, তাহলে প্রাইমের মান হচ্ছে 3 5 7 9। এখন আমি প্রাইমের মানটা এখানে বসিয়ে বির মানটা এখানে বসিয়ে এই যেটা আমাদের প্রশ্ন দিছে এটার মানটা বের করতে পারি। তাহলে এখন এটা করতে পারি। তাহলে সুতরাং এ প্রাইম ইন্টারসেকশন বি সমান আমরা লিখতে পারি প্রাইমের মানটা, প্রাইমের মান হচ্ছে, এবং এরপরে ইন্টারসেকশন বি সেটের মানটা লিখতে হবে। তাহলে বি সেটের মান, এখন আমি বলছিলাম প্রথমে যে এইটা মানে হলো যে আমাদের দুইটা সেটের মধ্যে যেগুলো মিল থাকবে শুধু সেগুলো নেওয়া যাবে, আর মিল না থাকলে সেটা বাদ দিতে হবে। তাহলে এখানে যেগুলো মিল আছে আমরা শুধু সেগুলো নিব। তাহলে এখানে 3 মিল আছে, তারপর 5 মিল আছে, এরপরে 7 মিল আছে। তাহলে এখানে আনসার হবে 3 5 7। তাহলে এই সাইডটি সাইড যেটা আমাদের প্রশ্ন দিয়েছে সেটার আনসারটা হলো এ প্রাইম ইন্টারসেকশন বি, এর আনসারটা হলো সাইড 3 5 7। তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণীয় সেট 3 5 7। তোমরা এইভাবে অঙ্কটি খাতায় করবা। আমি এখানে আমার বোর্ড ছোট হওয়ার কারণে পরপর মুছে মুছে করাইছি, যে একটার পর একটা যেভাবে করাইছি সেভাবে একটার পর একটা নিচে ধাপে ধাপে তোমরা সেভাবে এই অ্যাসাইনমেন্টে উপস্থাপন করবা। এখন আমি সংক্ষিপ্ত প্রশ্নের 4টা অঙ্কগুলো শেষ করলাম। 4টা অঙ্ক শেষ করার পরে তোমাদের অ্যাসাইনমেন্টে আবার পরবর্তী আরও 3টা সৃজনশীল দিছে, যে সৃজনশীলগুলো আমি এখন করানোর চেষ্টা করব। তাহলে প্রথমে 1 নাম্বার সৃজনশীলটা আমি করাবো। 1 নাম্বার যে সৃজনশীল রয়েছে সেটি আমি করানোর চেষ্টা করব এখন তোমাদের। তাহলে আসি 4 নাম্বার সৃজনশীল প্রশ্ন 1 নাম্বার প্রশ্নটি লেখার সময় তোমরা এই যে মাঝখানে করে সৃজনশীল লিখবা, এই যে এখানে লিখবা সৃজনশীল প্রশ্ন 1 দিয়ে এখানে একটা টান দিতে পারো। এরপরে 1 থেকে শুরু করব। এখানে পাশে প্রশ্নটা আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো অথবা তোমাদের অ্যাসাইনমেন্ট সামনে নিয়ে দেখতে পারো। প্রথমে বলছে fx ইকুয়াল s স্কোয়ার প্লাস x কিউব প্লাস s স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12, এবং gf মানে আমরা যে fx বলি এখানে g দেওয়া আছে ইকুয়াল উপরে লব হিসেবে দেওয়া আছে 1 প্লাস a কিউব প্লাস 6 ডিভাইড বাই a কিউব। দুটি ফাংশন দেওয়া আছে, মানে এটা হচ্ছে ফাংশনের অঙ্ক 2.2 এর চ্যাপ্টার থেকে দিছে। প্রথমে ক নাম্বার দিছে 2.1 থেকে, বলছে আমাদের x এলিমেন্ট n ইন্টু বা ইস টু বলি আমরা s স্কোয়ার লেস দেন
3 এবং x কিউব গ্রেটার দেন ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এখানে একটা প্রশ্ন যে দেওয়া আছে ক নম্বরে, সেটাকে আমাদের বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তার মানে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। রাশি এখন 1 নাম্বার সৃজনশীলের ক প্রশ্ন, প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে 1 নাম্বার সৃজনশীল লিখে তোমরা ক নাম্বার প্রশ্নটা লিখবে, এরপর আনসারটা দিবে, এবারে ক নাম্বার প্রশ্ন লিখবে, তারপর আনসারটা দিবে। এভাবে করতে পারো, কারণ পুরো সৃজনশীল আগে প্রথমে দিয়ে ফেললে সৃজনশীল প্রশ্নটি, তাহলে আনসারগুলো একদম পরপর হয়ে যাবে। তাহলে এখানে ক নাম্বার প্রশ্নটি আমাদের বলছে এক্স এলিমেন্ট অ্যান্ড এস স্কোয়ার গ্রেটার দেন 3 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 30 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমাদের এখানে ইম্পর্টেন্ট হলো শর্ত দিয়েছে 2টি, এই শর্তগুলো বুঝতে হবে এবং এখানে একটি মান দেওয়া আছে। এখানে 3টা জিনিস ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে এক্স এলিমেন্ট এন, তার মানে এন হচ্ছে আমি বলছিলাম স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যার মান হচ্ছে 1 থেকে উপরের দিকে যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার মান। এখন এন এর মান যেগুলো, এক্স এর মানও সেগুলো, সেটা আমার মনে রাখতে হবে। এরপর এখানে বলছে এস স্কোয়ার গ্রেটার দেন 3, তার মানে হচ্ছে এক্স এর মানকে যদি আমি স্কোয়ার করি বা বর্গ করি 3 থেকে বড় হবে, তার মানে 3 থেকে বড় হতেই হবে, 3 থেকে ছোট হলে চলবে না। এবং এখানে বলছে এখানে আছে এক্স কিউব লেস দেন ইকুয়াল 30, তার মানে হচ্ছে এক্স এর মানকে কিউব করলে 30 থেকে ছোট হতে হবে, 30 থেকে ছোট হলে সেটাই নেওয়া যাবে, 30 থেকে বড় হলে সেটা নেওয়া যাবে না। তাহলে এখানে একটা টান দেওয়া আছে, তার মানে এটা ইকুয়াল, এখানে বল যে এখানে এটা দ্বারা মিন করে যে এখানে 30 আছে, এক্স এর মানকে যদি কিউব করি তাহলে 30ও যদি হয় সেটাও নেওয়া যাবে, 30 থেকে ছোটগুলো নেওয়া যাবে এবং 30ও নেওয়া যাবে, কিন্তু তার বড়গুলো নেওয়া যাবে না। এক্স কিউবের মান হতে পারে 30 থেকে ছোটগুলো এবং 30 বড়টা হবে না। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা n সমান 1 2 3 4 ডট ডট, তার মানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে উপরের দিকে সবগুলো। এরপরে প্রথম শর্ত এটা, দ্বিতীয় শর্ত এটা আমাদের বলছে x 11n, তার মানে n এর মানগুলোই x এর মান। তাহলে আমরা লিখতে পারি এখন x ইকুয়াল 1 হলে, তাহলে যদি x ইকুয়াল আমি 1 ধরি, মানে x এর মান যদি 1 ধরি, তাহলে আমার শর্তটা কি দাঁড়ায়, তাহলে x আমাদের বলছে x স্কোয়ার লেস দেন 3, তাহলে আমি লিখতে পারি x এর মান যদি 1 ধরি তাহলে 1 স্কোয়ার লেস দেন 3, তাহলে এখানে হবে ইকুয়াল 1 লেস দেন 3, তাহলে এবং এখানে আছে x কিউব সরি এটা গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল x এর মান যদি 1 ধরি তাহলে 1 কিউব লেস দেন ইকুয়াল 30, তাহলে ইকুয়াল 1 কে কিউব করলে 1 হয়, তাহলে লেস দেন ইকুয়াল 30। এখন আমাদের বলছে এখানে শর্ততে বলছে s স্কোয়ার গ্রেটার দেন 3, তার মানে x এর মানকে স্কোয়ার করলে 3 থেকে বড় হতে হবে। এখানে দেখতেছি x এর মানকে আমি এই বড় করার পরে 3 থেকে বড় হচ্ছে না, ছোট হচ্ছে, তাহলে ছোট হলে সেটাকে আমাকে বলতে হবে নট গ্রেটার দেন, শর্তটা মানেনি বা শর্তটি হয়নি। তাহলে এখানে যে এখন বলছে x এর মানকে কিউব করলে তাহলে বলতেছে 30 থেকে বড় হতে হবে অথবা 30 সমান হতে হবে। এখানে যদি আমি কিউব করি, কিউব করে দেখা যাচ্ছে যে 30 থেকে ছোট হচ্ছে, এটা 30 থেকে ছোট হওয়া যাবে বলছে, তাহলে এখানে 1টা 30 থেকে ছোট আছে, তার মানে শর্তটা মানছে। এখন আসি আমি x ইকুয়াল ট্রু হলে, দ্বিতীয় মানে ট্রু হলে x স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল 2 স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল 2 কে স্কোয়ার করলে 4 গ্রেটার দেন 3 এবং x কিউব লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল 2 কিউব লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল, যদি আমি 2 কে কিউব করি তাহলে হয় 8, তাহলে 8 লেস দেন ইকুয়াল 30। এরপর আসি সরি এখানে, তাহলে আমি একটু বলি যে এখানে 2, তার মানে x এর মান 2 ধরছি, 2 কে যদি স্কোয়ার করি
তাহলে হয় 4, তার মানে 2 কে বড় করলে 4 হয়। আমাদের বলছে x এর মানকে যদি আমি স্কোয়ার করি তাহলে 3 থেকে বড় হতে হবে, এখানে 4 3 থেকে বড়, তার মানে শর্তটা মানছে। এরপর আসে আবার x এর মানকে যদি কিউব করি তাহলে বলছে x এর মানকে কিউব করলে তাহলে 30 থেকে বড় ছোট হতে হবে অথবা 30 সমান হতে হবে। তাহলে এখানে x এর মানকে যদি আমি 2 কে কিউব করি তাহলে 8, তার 30 থেকে ছোট, শর্তটা মানছে। তাহলে দুইটাতে শর্তটা মানছে। এরপর আসি আমি x সমান 3, x সমান 3 হলে x স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল 3 স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল 3 কে স্কোয়ার করলে হয় 9 গ্রেটার দেন 3 এবং x কিউব লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল এখানে হবে 3, তাহলে 3 কিউব লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল 30 কে যদি আমি 3 কে যদি কিউব করি তাহলে হয় 27, তাহলে হবে লেস দেন ইকুয়াল 30। তাহলে আমাদের বলছে এখানে আমি এখানে ধরলাম x এর মান 3 ধরলাম, তাহলে বলছে x এর মানকে যদি স্কোয়ার করি তাহলে 3 থেকে বড় হতে হবে, তাহলে আমি 3 কে স্কোয়ার করে 9 পাইলাম, তাহলে 3 থেকে বড়, সেটা শর্তটা মানছে। এখন এখানে এসে এখানে বলছে একইভাবে x এর মানকে যদি কিউব করি 30 থেকে বড় হতে হবে অথবা ছোট হতে হবে অথবা 30 সমান হতে হবে। এখানে x এর মান 3 কে যদি কিউব করি তাহলে হয় 27, তাহলে এখানে 30 থেকে ছোট, শর্তটা মানছে। এরপর আসি আমি 4, x ইকুয়াল 4 হলে x স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল 4 স্কোয়ার গ্রেটার দেন 3 ইকুয়াল আমি যদি 4 কে যদি স্কোয়ার করি তাহলে হয় 16 গ্রেটার দেন 3 এবং s কিউব লেস দেন ইকুয়াল 30 ইকুয়াল এখানে হবে 4 কিউব লেস দেন ইকুয়াল 30, তাহলে এখানে ইকুয়াল এখানে হবে যদি আমি 4 কে যদি কিউব করি তাহলে হয় 64, মানে 4 তিনটাকে যদি আমি গুণ করি তাহলে হবে 64, তাহলে হবে 64 লেস দেন ইকুয়াল 30। তাহলে এখানে একটু দেখা যাচ্ছে না, তারপরেও এখানে আমি বলে দিচ্ছি 4 কে কিউব করলে তাহলে হয় 64, তাহলে এখানে আমাদের শর্ততে বলছে 4 কে x এর মানকে কিউব করলে 30 থেকে ছোট হতে হবে অথবা 30 সমান হতে হবে। এখানে দেখতে 30 থেকে বড় হয়ে গেছে 64, তাহলে যেটা বড় হয়ে গেছে সেটা শর্তটা মানে নাই, তাহলে আমাদের সেটাকে নট করে দিতে হবে। আমি তারপরেও জিনিসটা একটু উপরের দিকে লিখে দেখাচ্ছি, তার মানে এই মানটা হচ্ছে 64 লেস দেন ইকুয়াল 30। তো এখানে যখন শর্তটা মানে নাই তাহলে আমাকে নট দিতে হবে, তার মানে হলো লেস দেন ইকুয়াল নট 30, যেহেতু 30 চেয়ে বড় হয়ে গেছে। তাহলে আমি এখন এখানে 4টা লাইন করলাম, তাহলে আমি কয়টা লাইন করব সেটা আমার জানতে হবে। যতক্ষণ প্রথমে একদিকে প্রথম দিকে নট আসবে, নট আসার পর যতক্ষণ শেষের দিকে নট আসে নাই ততক্ষণ আমাকে অঙ্কটা করে যেতে হবে। আর শেষের দিকে নট যদি চলে আসে তাহলে এখানে প্রথম দিকে নট আসছিল, এবার এটার শেষের দিকে আবার নট আসছে, তাহলে এরপরে যত আছে সবগুলো শেষের দিকে নট আসবে, তাহলে সেগুলো মান হবে না, ওই জন্য আর করার দরকার আমার নাই। যেহেতু এদিকে নট আর আসবে না, প্রথমে একবার চলে আসছে নট, এর পরেগুলো বড় হচ্ছে, তাহলে নট আর আসবে না, এদিকে সবগুলো বড়, আর এখানে নট চলে আসছে তার এদিকে বড় হয়ে যাবে, এখন সবগুলো ছোট আর আসবে না, ওই জন্য এদিকে আর করার দরকার নাই। তাহলে আমাদের এই 4টা মান করলে আমরা এই প্রশ্নটি তালিকা পদ্ধতির প্রকাশিত মানটা পেয়ে যাব। তাহলে প্রকাশিত মান এখানে শুধু শর্ত মিলছে 2টার শর্ত, এই পুরো শর্তটা মিলছে x এর 2টা মানের, একটা মান হচ্ছে 2 আর একটা মান 3, যেহেতু এখানেও মিলছে শর্তটা এখানেও মিলছে শর্তটা, একইভাবে 3 মানটাও এখানে শর্তটা মিলছে এখানে শর্তটা মিলছে। তাহলে আমি বলতে পারি যে তালিকা পদ্ধতি যে শর্ত মানছে সেটা হচ্ছে x এর মান 3 আর 2, এই 2টা সংখ্যা শর্তটা মানছে। তাহলে আমি এখন আনসার হিসেবে লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট, এখানে তালিকা পদ্ধতি প্রকাশ করছি, সেট দিলে চলবে ইকুয়াল 2 3, তার মানে 2 এবং 3 x এর মান দুইটি শর্ত মানছে, অন্যগুলো শর্ত মানে নাই। তাহলে এটা হচ্ছে ক নাম্বারের আনসার। এখন আমি ক নাম্বারটা করালাম, আশা করি বুঝছো, এরকম অঙ্ক আরও আছে বইয়ে। এখন আমি খ নাম্বারটা করাবো, প্রথম সৃজনশীলের খ নাম্বার অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। তাহলে আমি খ নাম্বার অঙ্কে যাচ্ছি। তাহলে এখন আসি যে
সৃজনশীল 1 নম্বরের খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নতে আমাদের একটা উদ্দীপক কাজে লাগবে, ওই জন্য উদ্দীপকটা আমি লিখে রাখছি এখানে fx ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এবং প্রশ্নটা হলো f মাইনাস 2 ইকুয়াল 0 হলে দেখাও যে রুট কে একটি অমূলদ সংখ্যা। তাহলে রুট কে অমূলদ সংখ্যা বের করার জন্য আগে আমাদের কে এর মানটা বের করতে হবে। কে এর মান বের করতে পারলে আমরা রুট কে যে অমূলদ সংখ্যা সেটা নির্ণয় করতে পারবো। তাহলে আমি প্রথমে আসি, লিখতে পারি যে দেওয়া আছে fx ইকুয়াল এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। তাহলে এখানে fx সমান এটা দেওয়া আছে, আবার এখানে f মাইনাস 2 ইকুয়াল 0 দেওয়া আছে। তাহলে এখানে x এর জায়গায় এখানে মান দিছে মাইনাস 2, তার মানে x এর মান হচ্ছে মাইনাস 2, এটা ইউজ করতে হবে আমাদের। তাহলে এখানে দিলাম সুতরাং f মাইনাস 2, তার মানে x এর জায়গায় মাইনাস 2টা লিখলাম। এখানে x যতগুলো আছে সবগুলো জায়গায় মাইনাস 2টা বসবে, তাহলে মাইনাস 2 হোল কিউব প্লাস কে মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2, x এর জায়গায় মাইনাস 2 মাইনাস 12। এখন তাহলে আমি আগে এই অংশটা করে ফেলি, তারপর আমাদের কে এর মানটা বের হবে। তাহলে এটা যদি আমি মাইনাস 3টা এখানে কিউব আছে, মাইনাস 3 থাকলে এখানে মাইনাস থেকে যাবে। বিজোড় সংখ্যা থাকলে কোনো মাইনাসের উপর যদি পাওয়ার হিসেবে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা থেকে যায়, আর জোড় সংখ্যা থাকলে মাইনাসটা চলে যায়। তাহলে এখানে মাইনাসটা থেকে যাবে, এখানে 2 কে যদি কিউব করি তাহলে হয় 8 প্লাস, তাহলে এখানে হবে কে ইনটু, এখানে যদি আমি স্কোয়ার করি মাইনাসটাকে তাহলে মাইনাস চলে যাবে কারণ জোড় সংখ্যা আছে ওই জন্য। এখন 2 কে যদি স্কোয়ার করি তাহলে হয় 4। এখন এখানে দেখা যাচ্ছে 2 মাইনাস, এখানে মাইনাস, এখানে 4, এখানে 2, তাহলে গুণ করতে হবে। মাইনাস হচ্ছে প্লাস, গুণ করলে 4 আর 2 এ গুণ করলে 8 হয়, মাইনাস এখানে হবে 12। এরপরে আসি, এখানে দেখা যাচ্ছে এখানে মাইনাস 8, এখানে মাইনাস, এখানে প্লাস, এটা কেটে দিতে পারি। তাহলে এখানে যদি গুণ করি তাহলে এটাকে লিখতে পারি আমি 4k মাইনাস 12। তাহলে এখানে বের হলো 4k মাইনাস 12। তাহলে এই যে এইটার মান পেলাম আমরা 4k মাইনাস 12, আর এইখানে দেওয়া আছে সেটার মান 0। তবে এটা সমান 0 দেওয়া আছে, আমরা এটা সমান এটা পেলাম। তাহলে এটা সমান 0 হলে এটা সমান যদি এটা পাই তাহলে এটা সমান 0 হতে পারে। তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মতে 4k মাইনাস 12 ইকুয়াল 0, বা এখানে তাহলে এটা সমান 0 যখন লিখলাম এখানে দেখা যাচ্ছে আমাদের 4 কমন যাচ্ছে, তাহলে আমাদের 4টা কমন নিতে হবে। 4 যদি কমন নিই তাহলে হবে k মাইনাস, এখানে 4 দিয়ে ভাগ করা হয় 3 ইকুয়াল 0। আমি যদি এখন এই 4 কে ওদিকে নিয়ে যায় তাহলে 4টা নিচে যাবে, 0 সাথে ভাগ হবে। তাহলে 0 সাথে ভাগ হলে 0 সাথে যেটাই ভাগ হবে না কেন যে সেটাই 0 হয়ে যায়, তাহলে এটা ওদিকে গেলে 0 হয়ে যাবে। তাহলে হবে k মাইনাস 3 ইকুয়াল 0, কারণ 4টা নিচে গিয়ে ভাগ হলে 0 হয়ে যায়। এরপরে আসি, সুতরাং লিখতে পারি এখানে সংখ্যাটা বাম পাশ থেকে আমি ডান পাশে নিয়ে যাব k এর মানটা বের করার জন্য। তাহলে লিখতে পারি সুতরাং k ইকুয়াল মাইনাস, যদি ওই পাশে যাই এক পাশ থেকে সমানে ডান পাশ থেকে বাম পাশে অথবা বাম পাশ থেকে ডান পাশে কোনো সংখ্যা নিলে সেই সংখ্যাটার প্রথমে যে চিহ্নটা থাকবে পরে অন্য পাশে গিয়ে চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস আছে, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হবে 3। তাহলে k এর মান পেলাম আমরা 3। তাহলে আমরা k এর মান নির্ণয় করলাম। k এর মান নির্ণয় করা মানে এখানে আমরা লিখতে পারি যে √3। k এর মান যদি আমি বের করি তাহলে k এর মান এখানে লিখতে পারি √3। আমাদের বলছে √3 একটি অমূল্য সংখ্যা, আবার সেই অঙ্কটি যে √3 অমূল্য সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখাইতে বলছে এখানে √3 অমূল্য সংখ্যা দেখাইতে বলছে, ওই জন্য আমাদের দেখাইতে হবে। আমি এই চ্যানেলের মাধ্যমে একটা এই দ্বিতীয় পর্বে বাস্তব সংখ্যা তৃতীয় পর্বে √3, √2, √5 অমূল্য সংখ্যা এগুলো প্রমাণ করছিলাম। এপিসোডটা তোমরা সেখানে পাবে, তোমরা সেখান থেকে দেখে √3 যে অমূল্য সংখ্যা এই অঙ্ক এর পর থেকে আমরা এখানে লিখব সুতরাং k এর মান 3, k এর মান 3 হলে তাহলে এখানে আমরা এই যে k √3 সেটা আমাদের √k একটি অমূল্য সংখ্যা, তাহলে এখানে k এর জায়গায় 3টা বসে,
আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে তাহলে রুট কে ইকুয়াল √3 একটি অমূলদ সংখ্যা নিচে দেখানো হলো। তাহলে নিচে এরপরে নিচে থেকে তোমরা যে √3 অমূলদ সংখ্যা, √2 অমূলদ সংখ্যা, আমি যে এপিসোডটা করাইছিলাম এই চ্যানেলের মাধ্যমে তৃতীয় পর্বে বাস্তব সংখ্যা, সেখান থেকে এই লাইনের পর থেকে সেটা শুরু করে ওইটা পুরোটা √3 পুরোটাই করে দিবে এবং পুরোটা করার পর এই খ নাম্বার আনসারটা শেষ হবে। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখে সেখান থেকে এটা করবে। এখন আমি সৃজনশীল প্রশ্ন 1-এর গ নিয়ে আলোচনা করব। গ নাম্বার সৃজনশীল প্রশ্নটা হলো, সৃজনশীল 1-এর গ নাম্বার প্রশ্নটি হলো প্রমাণ করো যে ফাংশন মানে জি ফাংশন দিয়েছে এখানে জি এস স্কোয়ার ইকুয়াল জি -2, তার মানে পাওয়ার হিসেবে -2 ইউজ করছে, ইনভার্স দিছে এটা। তাহলে এখানে আমি উদ্দীপক থেকে যেখানে যেটা যে উদ্দীপকের যে অংশটি লাগবে সেটা লিখে রাখছিলাম যে জি মানে ফাংশন অফ এ ইকুয়াল 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এ কিউব। এইটা আমাদের ফাংশন অফ এ এর মানে জি এ এর মান এটা। তাহলে আমাকে বলছে প্রমাণ করতে, এটা সমান এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমাকে এখন বাম পাশের অংশটির মান বের করবো আগে, তারপর ডান পাশের অংশটির মান বের করবো। দেখতে হবে যে দুটো পাশের মানগুলো একই হচ্ছে কিনা। তো আমি লিখতে পারি দেওয়া আছে ফাংশন অফ এ বা জি এ ইকুয়াল 1 প্লাস এ কিউব প্লাস এ 6 ডিভাইড বাই টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এ কিউব। তা আমি এখন এই বাম পক্ষটা ধরবো, তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ফাংশন অফ এ স্কোয়ার অথবা জি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এই জি, এখানে জি দিছে, তাহলে এখানে এ দিছিল, এখানে এর জায়গায় দিছে এ স্কোয়ার। এখানে পার্থক্য হচ্ছে এই যে এখানে x দিলে x এর মান এখানে দিছিল গত অঙ্কটাতে মানে খ নম্বর অঙ্কে -2, এখানে দিছে এর জায়গায় দিছে এ স্কোয়ার, তার মানে এর মান হচ্ছে এ স্কোয়ার, এখানে এর মান ইউজ করছে এ স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারি যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে এ স্কোয়ারটা বসবে, তাহলে হবে এর জায়গায় এ স্কোয়ার। তাহলে 1 প্লাস এখানে আছে, এখানে এর জায়গায় এ স্কোয়ার লিখছি, তাহলে এখানে এর জায়গায় লিখবো এ স্কোয়ার উপরে হোল কিউব। কিউবটা এখানে দেওয়া আছে আগে থেকে, এখানে এ আছে ওই জন্য এখানে এর জায়গায় এ স্কোয়ার চলে আসবে, ওই জন্য এখানে এর জায়গায় এ স্কোয়ার দিলাম। কিউবটা আগে থেকে আছে, কিউবটা এখানে বসে যাবে প্লাস আবার এর জায়গায় এ স্কোয়ার উপরে টু দি পাওয়ার 6, এখানে কিভাবে এর জায়গায় এ স্কোয়ার উপরে কিউব। এই জিনিসটা আমাদের সমাধান করতে হবে এখন। তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস এটা আমাদের গুণ করতে হবে, পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, সেটা মনে রাখতে হবে। তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে হয় a টু দি পাওয়ার 6 প্লাস এটা যদি গুণ করি a টু দি পাওয়ার 12, এটাকে গুণ করলে a টু দি পাওয়ার 6। তা আমাদের এখানে জি ফাংশন অফ এস স্কোয়ার বা জি এস স্কোয়ারের মান বেরিয়েছে 1 প্লাস 6 টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12 ডিভাইড বাই a টু দি পাওয়ার 6। এটা বাম পক্ষের মান বেরিয়েছে মানে লেফট হ্যান্ড সাইড। এখন করতে হবে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডের মানটা বের করতে হবে আমাদের। তাহলে রাইট হ্যান্ড সাইডের মান আমরা লিখতে পারি এখন দেওয়া সেটা ধরতে হবে ফাংশন অফ এ বা জি এ ইকুয়াল 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 ডিভাইড বাই এ কিউব। এখানে তাহলে রাইট হ্যান্ড সাইড ফাংশন অফ এ ইনভার্স 2 বা এ টু দি পাওয়ার -2 ইকুয়াল, তাহলে এখানে এর জায়গায় দিছে এ টু দি পাওয়ার -2, তাহলে এর জায়গায় ইউজ করছে এ টু দি পাওয়ার -2, এটা রাইট হ্যান্ড সাইডে এর জায়গায় এ টু দি পাওয়ার -2 ইউজ করছে। তাহলে এখানে যেখানে যেখানে আছে সব জায়গায় আমাদের এ টু দি পাওয়ার -2টা ইউজ করতে হবে। তাহলে এখানে আমি দিলাম
1 প্লাস এখানে হবে টু দি পাওয়ার মাইনাস 2 হোল কিউব প্লাস এখানেও টু দি পাওয়ার মাইনাস 2 হোল টু দি পাওয়ার 6 এখানে হবে টু দি পাওয়ার মাইনাস 2 হোল কিউব। এখন আমি এই লাইনটা আমাকে একইভাবে এই লাইনের সাথে মিলতেছে কিনা সেটা দেখতে হবে আমাদের। এখন দেখি তাহলে 1 প্লাস একইভাবে পাওয়ার সাথে পাওয়ার থাকলে গুণ করতে হয় টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস এখানে গুণ করতে হবে টু দি পাওয়ার মাইনাস 12 এখানে গুণ করতে হবে টু দি পাওয়ার মাইনাস 6। এখন এখানে কোনো মাইনাস নাই, এখানে মাইনাস আছে, আমাদের দেখতে হবে এটার সাথে মিলাইতে হবে লাইনটা। আমার সুবিধার জন্য একটু উপরে করে লিখলাম এটা, নাহলে আমি এখন এই লাইন থেকে এই লাইনটা প্রমাণ করব। তাহলে আমি এই লাইনটা দেখাইছিলাম তোমাদের 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস টু দি পাওয়ার মাইনাস 12 ডিভাইড বাই টু দি পাওয়ার মাইনাস 6। এখন আমাদের জানতে হবে মাইনাসটা কি। এখানে যে একটা মাইনাস দেওয়া আছে পাওয়ারে, এই মাইনাস কেন দেওয়া থাকে বা মাইনাস দ্বারা কি হয়, আমরা সূচকের অঙ্কে 4.1 সূচকের অঙ্কে এই মাইনাসটা বাঁক আকারে বসে, মানে পাওয়ারে কোনো মাইনাস থাকলে সেটা বাঁক আকারে হয়, বাঁক হয়। মানে যদি স্বাভাবিকভাবে বাঁক থাকে তাহলে পাওয়ারে মাইনাস থাকে, স্বাভাবিকভাবে গুণ থাকলে মাইনাসে পাওয়ারে যোগ থাকে বা প্লাস থাকে। তাহলে এখানে মাইনাস যখন আসে আমরা কি করতে পারি, এটাকে ভাগ করতে পারি। যেমন আমি দেখাই, যদি এখানে x মাইনাস 2 থাকে তাহলে আমি লিখতে পারি এটাকে 1 বাই এক্স স্কোয়ার। যদি আমার থাকে x 1 মাইনাস 2 তাহলে আমি এটাকে লিখতে পারি x এর উপর 1 আছে তাহলে উপর হবে x মাইনাসের জন্য ভাগ, ও x এর উপর 2 আছে তাহলে s স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তাহলে এখানে 1 নাই বলে বা কিছু নাই বলে মাইনাসের আগে, ওই জন্য উপরে কিছুই নাই, উপরে শুধু 1 বসবে। আর পরে 2 আছে বলে নিচে মাইনাসের জন্য ভাগ, এই নিচে এই যে এদিকে বাম পাশের এই ডান পাশেরটা নিচে চলে আসবে, তাহলে x এর উপর ডান পাশে যেটা থাকবে সেটা চলে আসবে। যদি এরকম থাকে তাহলে যদি x মাইনাস a থাকে তাহলে একইভাবে এখানে চলে আসবে 1 বাই x টু দি পাওয়ার n। যদি x মাইনাস a স্কোয়ার থাকে তাহলে একইভাবে এখানে আসবে x ডিভাইড বাই মাইনাসের জন্য ভাগ, এর নিচে হবে x স্কোয়ার। এভাবে লিখতে হয় এটাকে। তাহলে আমরা এখানেও একইভাবে এটার মতো করে লিখতে পারি। যদি এটার মতো করে লিখি তাহলে হয় 1 প্লাস 1 ডিভাইড বাই 6 টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইড বাই টু দি পাওয়ার 12। তাহলে কি করলাম, এখানে মাইনাসের জন্য ভাগ চিহ্নটা ইউজ করলাম। নিচেও একইভাবে 1 ডিভাইড বাই টু দি পাওয়ার 6। তাহলে পরের লাইনে আমাদের দেখতে হবে যে এখানে যেহেতু এখানে ভগ্নাংশ রয়েছে তাহলে আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু হবে বড় সংখ্যাটি 12 তাহলে এখন এই লসাগুর সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে সেটা আগে গুণ করতে হয় লসাগুর সাথে। তাহলে পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ করলে যেটা লসাগু আছে সেটাই বসে যাবে এখানে, যেহেতু পূর্ণ সংখ্যা 1 আছে ওই জন্য। তাহলে টু দি পাওয়ার 12 প্লাস, এরপর আছে ভগ্নাংশ। দেখা যাচ্ছে যে ভগ্নাংশতে নিচে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়। তাহলে হর দ্বারা যদি লসাগুকে ভাগ করি, এখন এখানে হর আছে 6, এখানে লসাগু আছে 12, তাহলে এখানে আছে 12টি বা 12টি, এখানে আছে 6টি। তাহলে 12টি থেকে 6টি চলে যাবে, তাহলে আরও 6টি থাকে। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আরও 6টি থেকে যায়, তাহলে হবে টু দি পাওয়ার 6। এরপর আসি প্লাস, আবার এই 12কে আবার 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যদি ভাগ করি এখানেও 12টি এখানেও 12টি চলে গেলে তাহলে হয় 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করতে হবে, তাহলে 1ই হবে। নিচে যেটা সেটা বসাই দিব 6। এখন আসি, এখন এখানে দেখা যাচ্ছে যে মাঝখানে একটা ভাগ আছে, উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ।
উপরে এবং নিচে উভয় দিকে যদি ভগ্নাংশ থাকে বা হরে ভগ্নাংশ লবে ভগ্নাংশ নাই, অথবা লবে ভগ্নাংশ অথবা হরে ভগ্নাংশ নাই, বা অথবা হর লব দুইটাই ভগ্নাংশ এরকম যদি থাকে, তাহলে মাঝখানে গুণ ভাগকে অবশ্যই গুণ করতে হবে। মাঝখানের ভাগকে যদি আমরা গুণ করি তাহলে উপরেরটা আগে লিখতে হবে। মাঝখানের ভাগকে গুণ করতে হলে উপরেরটা আগে লিখতে হবে। তাহলে add 12 প্লাস add 6 প্লাস 1 ডিভাইড বাই add 12। মাঝখানের ভাগকে গুণ করতে হবে, নিচেরটা উল্টে যায়। মাঝখানের ভাগকে গুণ করলে তাহলে নিচেরটা উল্টে যাবে। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে হবে add 6 ডিভাইড বাই 1। এখন আছে পরের লাইনে, এখানে দেখা যাচ্ছে যে এই যে add 12 এখানে আছে add 6, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করা যাবে, কিন্তু উপরের সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে ভাগ যায়। তাহলে এখানে 6টা, এখানে 12টা, তাহলে 12টা থেকে 6টা যদি চলে যায় আরো থাকবে 6টা, 6টা থেকে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই জিনিসটা add 12 প্লাস add 6 প্লাস 1, এই জিনিসটা আর এই জিনিসটা আমাদের লেফট হ্যান্ড সাইডের জিনিস যেটা মান বেরিয়েছে সেটা, এবং রাইট হ্যান্ড সাইডের যেটা লাস্টে গিয়ে একটা মান আসছে সেটা একই দেখা যাচ্ছে, কিন্তু সিরিয়াল একটু ভিন্ন আছে, সেটাকে আমাদের সাজাইতে হবে। সিরিয়ালটা একটু এটার মতো করে সাজাইনি, তাহলে সাজালে কি হয়, 1টা আগে দিলাম, এখানে প্লাস আছে সাজানো যাবে, তাহলে 1 প্লাস add 6 প্লাস add 12। তাহলে এখন দেখা যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা বেরিয়েছে সে মানটার সাথে লেফট হ্যান্ড সাইডের মানটা মিল আছে। তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে ফাংশন অফ অথবা জি স্কোয়ার ইকুয়াল ফাংশন অফ অথবা জি (2) সেটা প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আমার জায়গা না থাকার কারণে আমি এখানে লিখতেছি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড, সেটা প্রমাণিত। মানে আমরা প্রমাণ করতে পারলাম যে এটা সমান এটা। আশা করি সৃজনশীল পুরোটাই করালাম, 1 নম্বর সৃজনশীল পুরোটা তোমরা অবশ্যই সৃজনশীলটা বুঝছো, এবং এইভাবে ধারাবাহিকভাবে তোমরা অ্যাসাইনমেন্টে সেই সৃজনশীলটা করবা। যদি এভাবে করো তাহলে তোমাদের খাতা দিয়ে অবশ্যই অনেক বেশি স্যারের কাছে আকর্ষণীয় হবে, এবং সেটা মূল্যায়ন ভালোভাবে করবে। তো আমি এই পর্বটি এই অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন 4টা এবং পরের সৃজনশীল 1টা, তোমাদের 3টা সৃজনশীল আছে, এখান থেকে একটা করালাম। সময় বেশি হওয়ার কারণে আমি পরবর্তী সৃজনশীলগুলো দ্বিতীয় পর্বে করাবো। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।